হ্যালো জুনিয়র্স, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের 18ই মে যে ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষাটি হতে চলেছে তার ধারাবাহিকতায় আমরা মেক 15 ব্যাচ থেকে একটি ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমরা তোমাদের বিষয়ভিত্তিক কিছু সলভ ক্লাস নিব যাতে তোমাদের প্রস্তুতি আরও সুন্দর হয়। আচ্ছা, সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি হচ্ছে আমি এখানে তোমাদেরকে গত বছরের প্রযুক্তি ইউনিটে আসা কেমিস্ট্রির কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা অনেকেই আমার আগে কোয়েশ্চেনগুলোর উত্তর জেনে যাবে। তোমরা আশা করছি কমেন্ট বক্সে উত্তরগুলো আমাকে জানাবে। আর এই কোর্সে যারা এখনো জয়েন হওনি আমাদের সাথে, তোমাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে। এছাড়া এই গ্রুপে তোমরা অনেক রকম স্টাডি ম্যাটেরিয়ালস পাবে। পাশাপাশি এই ক্লাসটির যে স্লাইডটি সেটার লিঙ্কও আমরা তোমাদেরকে কমেন্ট বক্সে অথবা এই পোস্টের ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, তোমাদের এইখানে যে কোশ্চেনটি করেছে, এখানে একটি যৌগ দেওয়া রয়েছে এবং যৌগটিতে কতটি সিগমা বন্ধন এবং পাই বন্ধন রয়েছে সেটা তোমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, এখানে আমি তোমাদের জন্য আগে থেকে যৌগটির গাঠনিক সংকেত লিখে রেখেছি। তো তোমরা জানো সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে ঘটে এবং পাই বন্ধন হচ্ছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে ঘটে। তাহলে এখানে আমাদের সিগমা বন্ধন কতগুলো আমরা চলো দেখি। এখানে হচ্ছে এটি একটি সিগমা বন্ধন, এটি একটি সিগমা বন্ধন, এটা 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 এটা, আর এখান থেকে একটি সিগমা বন্ধন আর এখান থেকে একটি সিগমা বন্ধন। তাহলে এখানে আমাদের টোটাল দেখা যাচ্ছে যে 10টি সিগমা বন্ধন রয়েছে। আর এখানে একটি পাই বন্ধন এবং এখানে একটি পাই বন্ধন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যৌগটিতে 10টি সিগমা বন্ধন রয়েছে এবং 2টি পাই বন্ধন রয়েছে। তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ডি, এটা। আমাদের নেক্সট কোশ্চেনটি হচ্ছে নিচের কোনটি বাফার দ্রবণ নয়। আচ্ছা, বাফার দ্রবণ বলতে আমরা কি বুঝি? বাফার দ্রবণ হচ্ছে একটি দুর্বল অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারের মিশ্রণ, কিংবা একটি দুর্বল ক্ষার এবং তার অনুবন্ধী অ্যাসিডের মিশ্রণ। আচ্ছা, তাহলে আমরা চলো অপশনগুলো দেখি। প্রথমে যে অপশনটি দেওয়া রয়েছে সেখানে NH4 এটি একটি দুর্বল ক্ষার এবং NH4Cl এটি তার অনুবন্ধী অ্যাসিড। সেকেন্ড যে অপশনটি দেওয়া রয়েছে এখানে CH3COOH এটি হচ্ছে একটি দুর্বল অ্যাসিড এবং CH3COON তার অনুবন্ধী ক্ষার। 3 নম্বর অপশনে দেওয়া রয়েছে HCl। HCl হচ্ছে একটি শক্তিশালী অ্যাসিড এবং NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড এটি হচ্ছে একটি শক্তিশালী ক্ষার। এবং চতুর্থ অপশনে রয়েছে HCOOH এটি আবার একটি দুর্বল অ্যাসিড এবং HCOON তার অনুবন্ধী ক্ষার। তার মানে তোমরা বুঝতেই পারছো A, B, C তিনটি হচ্ছে বাফার দ্রবণ, শুধুমাত্র C বাফার দ্রবণ নয়। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে C। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। নেক্সট কোয়েশ্চনে তোমাদের কাছে জানতে চাচ্ছে নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তো এটা হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ একটা মুখস্থ কোয়েশ্চেন। তোমরা মনে রাখবে কোনগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কোনগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এটি একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে, এটিও একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম হাইড্রোক্সাইড এটিও একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধুমাত্র সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে তোমাদের জন্য একটি তোমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সো তোমরা এটা মনে রাখবে। আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সি। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে তোমাদের কাছে জানতে চাচ্ছে নিচের কোন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। আচ্ছা, তোমাদেরকে 4টা যৌগ দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কাছে জানতে চাচ্ছে এই 4টা যৌগের মধ্যে কোনটি হাইড্রোজেন বন্ধন গঠন করে না। আচ্ছা, হাইড্রোজেন বন্ধন, একটা যৌগ হাইড্রোজেন বন্ধন কখন গঠন করে? যখন সেই যৌগের যে দুটি মৌল রয়েছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে বেশি হয়। যদি 0.5 থেকে বেশি হয় তখনই তারা হাইড্রোজেন বন্ধন গঠন করে। আচ্ছা, চলো আমরা যৌগগুলো দেখি। প্রথমে তোমাদেরকে দেওয়া আছে মিথেন। মিথেনে কি কি মৌল রয়েছে? মিথেনে রয়েছে কার্বন এবং হাইড্রোজেন। তোমরা জানো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এরপরে যে যৌগটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার এনের যে বা নাইট্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতার মান সেটা হচ্ছে 3। তারপরে যে যৌগটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে HF। এখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। এবং শেষে যে যৌগটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পানি। পানিতে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। আচ্ছা, এখন তোমরা যদি পার্থক্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে মিথেনে কার্বন এবং হাইড্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সেটি হচ্ছে 0.4 এবং অ্যামোনিয়াতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে অলমোস্ট 0.9 এবং বাকিগুলোতে আরও বেশি। শুধুমাত্র সেক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র মিথেনেই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5-এর নিচে। তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র মিথেন যৌগটি হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ।
আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে তোমাদেরকে একটি বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়াটির জন্য নিচের কোন সমীকরণটি সঠিক তোমাদের কাছে জানতে চাচ্ছে। তো তোমরা কেপি গ্যাসের একটি সমীকরণ জানো। কেপি গ্যাসের সমীকরণটি হচ্ছে কেপি ইকুয়ালস কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা, এখন আমরা এই বিক্রিয়ার ডেল এন এর মানটি নির্ণয় করব। আচ্ছা, ডেল এন এর মানটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? ডেল এন এর মানটা নির্ণয় করার উপায় হচ্ছে বিক্রিয়ার উৎপাদকের যে মোল সংখ্যা তার থেকে আমরা বিক্রিয়কের মোল সংখ্যাটা বিয়োগ করে দেবো। তো এখানে তোমরা উৎপাদের মোল সংখ্যা দেখতে পাচ্ছ 2, এবং এখানে বিক্রিয়কের যে মোল সংখ্যার যোগফল সেটি হচ্ছে 3 আর 1 4। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি আমরা ডেল এন এর মানটি বের করি তাহলে আমাদের ডেল এন এর মানটি হবে -2। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বি নাম্বার অপশনে ডেল এন এর মান হিসাবে -2 দেওয়া আছে, তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে বি। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে তোমাদের কাছে জানতে চাচ্ছে ক্যাথোডে 1 মোল ক্রোমিয়াম জমা করার জন্য প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কত। আচ্ছা, তোমরা জানো ক্রোমিয়াম বিক্রিয়াতে ক্রোমিয়াম 3+ হিসেবে থাকে। এখন এটাকে যদি আমরা ক্রোমিয়াম ধাতুতে আনতে চাই তাহলে আমাদের 3টি ইলেকট্রনের প্রয়োজন পড়বে। এখন তোমরা জানো একটি ইলেকট্রন সরবরাহ করার জন্য প্রয়োজন 1 ফ্যারাডে পরিমাণ বিদ্যুৎ, তাহলে 3টি ইলেকট্রন সরবরাহ করতে আমাদের প্রয়োজন হবে 3 ফ্যারাডে পরিমাণ বিদ্যুৎ। 3 ফ্যারাডে পরিমাণ বিদ্যুৎ, সো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ডি। তোমাদের নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে কোন অরবিটালটি পাই বন্ধন তৈরি করে না। আচ্ছা, এখানে তোমাদের যে অপশনগুলো দেওয়া হচ্ছে পি অরবিটাল, এফ অরবিটাল, এস অরবিটাল এবং ডি অরবিটাল। তো প্রথমে আমরা যদি পি অরবিটাল নেই, তোমরা জানো দুটি পি অরবিটালের মধ্যে যেরকম মুখোমুখি অধিক্রমণ ঘটতে পারে ঠিক সেরকম পাশাপাশি অধিক্রমণও ঘটতে পারে, কিন্তু একটি এস অরবিটাল সবসময় শুধুমাত্র মুখোমুখি অধিক্রমণ করে, পাশাপাশি অধিক্রমণ কখনো করে না। যেমন একটি এস অরবিটাল পি অরবিটালের সাথে এভাবে মুখোমুখি অধিক্রমণ করতে পারে, বা একটি এস অরবিটাল আরেকটি এস অরবিটালের সাথে এভাবে মুখোমুখি অধিক্রমণ করে। তার মানে এখানে আমাদের শুধুমাত্র সঠিক উত্তর হচ্ছে এস অরবিটাল, সি। আচ্ছা, এখানে তোমাদের কাছে জানতে চাচ্ছে ইউরিয়ার সমান। তোমাদের কাছে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি ইউরিয়ার সমানও তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা একটি বিক্রিয়া জানি, বিক্রিয়াটি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট NH4 অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা তাপ দেই তাহলে আমরা ইউরিয়া পেয়ে থাকি। অ্যামোনিয়াম সায়ানেটকে যদি আমরা তাপ দেই তাহলে আমরা ইউরিয়া পেয়ে থাকি। তার মানে আমরা বুঝতে পারছি ইউরিয়ার একটি সমাণু হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বি। তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লোহার 3D অরবিটালে উপস্থিত বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত। আচ্ছা, লোহা হচ্ছে ফেরাস। ফেরাসের ইলেকট্রন বিন্যাসটি যদি আমরা করি, আচ্ছা এখানে যদি আমরা ইলেকট্রনগুলোকে বিন্যাস করে দিই তাহলে যেটা হবে, এখানে যে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়েছে সেটি হচ্ছে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়েছে। তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে 4টি বিজোড় ইলেকট্রন উপস্থিত রয়েছে, তার মানে এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর হবে এ, 4টি। আমরা পরের কোয়েশ্চেনে যাই। এখানে তোমাদেরকে দেওয়া রয়েছে সালফার এবং ফসফরাস। তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে নিউক্লিয়াইডগুলি পরস্পরের কি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সালফারের নিউক্লিয়ন সংখ্যা সেটি হচ্ছে 16, এবং ফসফরাসের নিউক্লিয়ন সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি 16। এটা আমরা কীভাবে বের করতে পারি? তোমরা জানো যে পারমাণবিক ইলেকট্রন সংখ্যা থেকে যদি তোমরা পারমাণবিক সংখ্যাটি বিয়োগ দাও তাহলে আমরা নিউক্লিয়ন সংখ্যাটা পেতে পারি। তো এখানে দেখা যাচ্ছে দুটি মৌলেরই নিউক্লিয়ন সংখ্যাটি সেম।
আর যখন দুটি মৌলর নিউক্লিয়ন সংখ্যা সেম হয় তাদেরকে আমরা একে অপরের আইসোটোন বলি। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেনে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণে এই ধ্রুবকটি কী নির্দেশ করে। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা যদি ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি আমরা দেখি, এখানে সমীকরণটি হচ্ছে এরকম। এখানে যে এটি রয়েছে, এই এ কি নির্দেশ করে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। এই এটি এখানে নির্দেশ করে আন্তঃআণবিক আকর্ষণ। এটা তোমরা মুখস্থ রাখবে, এটা তোমাদের ভর্তি পরীক্ষায় অনেক ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা অনেকবারই এসেছে। নেক্সট কোয়েশ্চেনটিতে তোমাদের কাছে জানতে যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আয়নিক গুণফল কোনটি। আচ্ছা, আমরা একটি যৌগের আয়নিক গুণফল আমরা কিভাবে নির্ণয় করি? আয়নিক গুণফল হচ্ছে বেসিক্যালি কেআইপি। এটা আমরা বের করবো যেভাবে, সেটা হচ্ছে আমরা এখানে ক্যালসিয়ামের ঘনমাত্রাটি যদি নিই, এবং OH আয়নটির ঘনমাত্রা নিব, এবং এখানে দুটি OH থাকায় আমরা এটা পাওয়ার হিসেবে যুক্ত করে দেব। এটি হচ্ছে তোমাদের আয়নিক গুণফলের সমীকরণ। তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে এ। আমরা নেক্সট কোয়েশ্চেনটিতে দেখতে পাচ্ছি এখানে একটি বিক্রিয়া দেওয়া রয়েছে এবং বিক্রিয়াটিতে কোনটি জারক তোমাদের কাছে জানতে যাচ্ছে। তো এটি হচ্ছে তোমাদের পরিমাণগত রসায়ন অধ্যায় থেকে আসা একটি কোয়েশ্চেন। এখানে তোমাদের একটি লিস্ট দেওয়া আছে যে কোন যৌগগুলি জারক এবং কোন যৌগগুলি বিজারক, এটা তোমরা মুখস্থ করে নেবে। এখানে হচ্ছে MnO4 মাইনাস আয়নটি, এটি হচ্ছে একটি জারক। তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এ। এখানে আমাদের যে কোয়েশ্চেনটি করছে সেটা হচ্ছে 1 ppm এর অর্থ কী। তো ppm হচ্ছে আমাদের একটি ঘনমাত্রার একক। আচ্ছা, এখানে এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে যে 1 ppm এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। তার মানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এ। এরপরের কোয়েশ্চেনটি হচ্ছে SF6 অণুর আকৃতি। SF6 অণুর আকৃতি তোমাদের কাছে জানতে যাচ্ছে। আচ্ছা, অণুর আকৃতি জানতে হলে আগে আমাদের অণুটির সংকরণ জানতে হবে। তো আমরা সংকরণ এখানে কীভাবে বের করবো? আমাদের সংকরণ বের করার একটা সূত্র রয়েছে, তোমরা জানো, শর্টকাট, যেটা তোমরা ভর্তি পরীক্ষায় খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করবে, কারণ এটি অনেক ইউজফুল ভর্তি পরীক্ষা। চলো আমরা সূত্রটি ইউজ করি। এখানে প্রথমে আসা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটমটি রয়েছে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। আমরা জানি সালফারের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। তারপরে আমরা আনবো যে একযোজী পরমাণুর সংখ্যা যোগ। এখানে একযোজী পরমাণু হচ্ছে ফ্লোরিন, যার সংখ্যা হচ্ছে 6টি। এরপরে এখানে তোমরা কোনো ক্যাটায়ন অ্যানায়ন কোনোটি নেই দেখতে পাচ্ছ, তার মানে আমাদের দুটোই 0 হবে। এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 6। আর 6 মানে হচ্ছে যৌগটির সংকরায়ন sp3d2। আর কোনো যৌগের সংকরণ যদি sp3d2 হয় তাহলে এর আকৃতিটা হয় অষ্টতলকীয়। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে SF6 এর আকৃতিটি হবে অষ্টতলকীয়। যদি আমি তোমাদেরকে আকৃতিটি এঁকে দেখাই, এটাই হচ্ছে তোমাদের অনেকটা অষ্টতলকীয় আকৃতি। তার মানে আমাদের সঠিক উত্তরটি হবে ডি। আমাদের নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে চিনির রাসায়নিক সংকেত। এটা তোমরা অনেক ছোট থেকেই শিখে আসছো চিনির রাসায়নিক সংকেত। তারপর আমি তোমাদেরকে লিখে দেখাই। চিনির রাসায়নিক সংকেতটি হচ্ছে এটি হচ্ছে তোমাদের চিনির রাসায়নিক সংকেত। তার মানে আমাদের সঠিক উত্তরটি হবে সি। আচ্ছা,
এখানে এই কোশ্চেনটা তোমাদের কাছে জানতে চাচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনগুলো। তো প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে তোমরা কি কি জানো? প্রাকৃতিক প্রিজারভেটিভ হচ্ছে সুগার, সল্ট, তারপর অয়েল, এগুলোকে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে জানি। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে ডি। এগুলো তোমরা মুখস্থ করে নেবে যে কোনগুলো প্রাকৃতিক প্রিজারভেটিভ আর কোনগুলো নয়। নেক্সট কোয়েশ্চেনটিতে তোমাদের কাছে যেটি জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার উপর প্রভাব নেই। তো এখানে যে অপশনগুলো তোমাদেরকে দেওয়া রয়েছে সেটি হচ্ছে ঘনত্ব, চাপ, প্রভাবক এবং তাপ। তোমরা লা শাতলিয়ার নীতি থেকে জানো একটি বিক্রিয়ার সাম্যাবস্থায় যে নিয়ামকগুলোর প্রভাব রয়েছে সেটি হচ্ছে টেম্পারেচার, প্রেশার এবং ঘনমাত্রার প্রভাব। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে ঘনমাত্রা, চাপ এবং তাপ এই তিনটিরই সাম্যাবস্থার উপর প্রভাব আছে, শুধুমাত্র প্রভাবকের সাম্যাবস্থার উপর কোনো প্রভাব নেই। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে সি। নেক্সট যে কোশ্চেনটি তোমাদের কাছে দেওয়া হচ্ছে, তোমাদেরকে একটি বিক্রিয়া দেওয়া হয়েছে যার উৎপাদটি তোমাদেরকে দেওয়া হয়নি। আমাদের কাছে উৎপাদটা কি সেটা হচ্ছে জানতে চাচ্ছে। তো চলো আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করি। এখানে তোমাদেরকে ইথিন দেওয়া রয়েছে, প্রভাবক হিসেবে অ্যাকুয়াস MnO4 দেওয়া হয়েছে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া রয়েছে। এখানে যেটা হলো ইথিনে অ্যাকুয়াস MnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রভাবক ব্যবহার করার কারণে যেখানে যে দুটি কার্বন রয়েছে সেগুলো থেকে একটি করে হাত বের হয়েছে এবং প্রতিটির সাথে একটি করে হাইড্রোক্সিল আয়ন যোগ হয়েছে। তো আমাদের এখানে যে যৌগটি তৈরি হয়েছে সেটি হচ্ছে ইথিলিন গ্লাইকল। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, তোমাদের কাছে জানতে যাচ্ছে পরম তাপমাত্রা স্কেলের ধারণাটি সৃষ্টি হয় কোন সূত্র থেকে। এটি তোমাদের জন্য সম্পূর্ণ একটি মুখস্থ কোয়েশ্চেন, তোমরা এটা মনে রাখবে। পরম তাপমাত্রা স্কেলের ধারণাটি সৃষ্টি হয় চার্লসের সূত্র থেকে। তার মধ্যে আমাদের সঠিক উত্তর হবে বি। আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? আচ্ছা, ইলেকট্রোফাইল বলতে আমরা কি বুঝি? ইলেকট্রোফাইল হচ্ছে যাদের ইলেকট্রনের প্রতি ভালোবাসা রয়েছে বা যাদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামোনিয়াতে কোনো ইলেকট্রনের ঘাটতি নেই, পানিতেও নেই এবং হাইড্রোক্সিল আয়নেও নেই। যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটি নেই, দুঃখিত, অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে তোমরা জানো 3টি ইলেকট্রন রয়েছে এবং এখানে 3টি ক্লোরিন সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়ে একটি সমযোজী বন্ধন গঠন করেছে। তো অ্যালুমিনিয়ামের আগে থেকে 3টি ইলেকট্রন ছিল এবং ক্লোরিনের 3টি ইলেকট্রন সহ এখন অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। কিন্তু তোমরা জানো অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ করতে পারে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘাটতি রয়েছে এবং যাদের ইলেকট্রনের ঘাটতি তাদের ইলেকট্রনের প্রতি একটা ভালোবাসা কাজ করে। তোমরা জানো ফাইল শব্দের অর্থ ভালোবাসা প্রকাশ করা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সঠিক উত্তরটি হবে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে বেনজিনের হাইড্রোজেনেশনের উৎপাদ। বেনজিনের হাইড্রোজেনেশনে কি উৎপাদটি তৈরি হয় তোমাদের কাছে সেটি জানতে চাওয়া হচ্ছে। চলো আমরা বিক্রিয়াটি দেখি। আমরা যদি বেনজিনের সাথে 6টি হাইড্রোজেন যোগ করি তাহলে আমরা যে যৌগটি পাবো সেটি হচ্ছে সাইক্লোহেক্সেন। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে ডি, সাইক্লোহেক্সেন। আমরা নেক্সট কোশ্চেনে যাই। তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে PCl5 এর বিয়োজনের ক্ষেত্রে KC এর একক কোনটি?
তো আমরা চলো পিসিএল ফাইভের ক্ষেত্রে কেসির এককটা বের করি। সাম্যধ্রুবক কেসি যদি আমরা পিসিএল ফাইভের ক্ষেত্রে বের করি, তো আমরা আগে যৌগটির বিয়োজন করি। চলো, দুঃখিত। আচ্ছা, এখন এই বিক্রিয়াটির জন্য আমরা যদি সাম্যধ্রুবক কেসি বের করতে চাই, আমরা উপরে উৎপাদের ঘনমাত্রাগুলো লিখব। এবং নিচে বিক্রিয়কের ঘনমাত্রাটা লিখব। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ পিসিএল3 ঘনমাত্রার একক হবে মোল পার লিটার, সিএল2 ঘনমাত্রার একক হবে মোল পার লিটার, এবং পিসিএল5 এরও ঘনমাত্রার একক হবে, দুঃখিত, মোল পার লিটার। তো আমরা যদি এখানে কাটাকাটি করি, শুধুমাত্র আমাদের থাকছে মোল পার লিটার। তার মানে আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি, মোল পার লিটার। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে তোমাদের কাছে জানতে চাচ্ছে শুষ্ক কোষে পোলারন হিসেবে কোনটি ব্যবহৃত হয়। এটা তোমাদের একটি মুখস্থ কোয়েশ্চেন। শুষ্ক কোষে পোলারন হিসেবে ব্যবহৃত হয় MnO2, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাই। নিচে কোন গ্যাসগুলি অ্যাসিড বৃষ্টির প্রধানতম কারণ? আমরা জানি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে সি। দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেই কয়েকটি কোয়েশ্চেন তোমাদের সামনে সলভ করার চেষ্টা করেছি, আশা করেছি তোমরা বুঝতে পেরেছ। এরপরের ক্লাসগুলো করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে, যার লিঙ্ক কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর তোমরা জানো আজকে থেকে তোমাদের মডেল টেস্ট শুরু হচ্ছে, তো আশা করি তোমরা সবাই মডেল টেস্টে অংশগ্রহণ করবে, এবং যারা এখনও যুক্ত হওনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে বিগত ক্লাসগুলো করে নেবে এবং পরীক্ষাতে অংশগ্রহণ করবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। গুড বাই।